সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের রাউন্ড টেবিলে, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক পিএলসি। আমরা জানি যে এই মুহূর্তে বাংলাদেশের বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভূ রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি নানা ক্ষেত্রেই কিন্তু আলাদাভাবে কোনো বিষয় না, বরং একে অপরের সম্পূরক হিসেবেই কিন্তু এই উন্নতিগুলো হচ্ছে এবং গভীরভাবে প্রত্যেকটা মানে উন্নয়ন কিন্তু কানেক্টেড। আমরা আসলে এই দক্ষিণ এশিয়া এবং ইন্দো প্যাসিফিক অঞ্চল এখন যে বৈশ্বিক শক্তিগুলো কৌশলগত প্রতিযোগিতার একটা অন্যতম কেন্দ্রবিন্দু কিন্তু আমাদের বাংলাদেশ, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে দক্ষিণ এশিয়ার কান্ট্রিগুলো বা ইন্দো প্যাসিফিক এশিয়ার কান্ট্রিগুলো, সো বাংলাদেশও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূ কৌশলগত অবস্থানে রয়েছে। আর সেই বিষয়ে আমরা আজকে জানতে চাইব এই যে ভূ রাজনীতি, তথ্য প্রযুক্তি এবং অর্থনীতি, এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় আসলে বাংলাদেশের অবস্থানটা কোথায়, আর সেটাই জানার চেষ্টা করব আজকে আমন্ত্রিত আমাদের অতিথিদের কাছ থেকে। আমাদের সাথে আছেন আজকে জনাব লায়ন সাইফুল ইসলাম সোহেল, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, চেয়ারম্যান অতিথি গ্রুপের। আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম, পরিবেশ ও শিক্ষাবিদ। ডানে আছেন কর্নেল অবসরপ্রাপ্ত রিয়াজুল ইসলাম, তিনি কিন্তু প্রাক্তন সামরিক কর্মকর্তা এবং কূটনীতিবিদ। এবং আমাদের সর্বডানে আমার আসলে আছেন, দেখতে পাচ্ছি অধ্যাপক ডক্টর কাজী তাইফ সাদেদ, তিনি শিক্ষাবিদ। প্রথমে আমি একটু চলে যাব জনাব সাইফুল ইসলাম সোহেল, আপনার কাছে। এই মুহূর্তে আসলে বাংলাদেশ যদি আমরা দেখি যে চীন বাংলাদেশে কিন্তু অনেক ধরনের বিনিয়োগের জন্য হাত বাড়িয়েছে, আসলে এই যে বিনিয়োগটা আমাদের দিকে আসছে, এটার আমাদের সুফলটা কোথায়, আর এটার মানে যদি কোনো চ্যালেঞ্জ থাকে সেগুলো কোথায়, এবং আমরা কতটা দক্ষ এই জায়গাগুলোকে আমাদের এক্সপার্টাইজ হিসেবে নেওয়ার জন্য? যদি আজকে আমরা পৃথিবীর দিকে তাকাই তাহলে সেখানে আমরা দেখব যে চীন অন্যতম ভূমিকায় আছে, এবং তাদের যে বর্তমান সিচুয়েশন, এটা পৃথিবীকে যদি আমরা 1 থেকে 5 কাউন্ট করি তাহলে কান্ট্রির দিক থেকে তারা অন্যতম। সেক্ষেত্রে আমরা বাংলাদেশ, যদিও আমরা এশিয়ার একটা অংশ, ছোট্ট একটা দেশ, আমরা সব দিক থেকেই বলবো পিছিয়ে আছি বলবো না, আমরা চ্যালেঞ্জের মধ্যে আছি। সেক্ষেত্রে চীন থেকে যে সহযোগিতা বা চীন থেকে যে আশ্বাস বা চীন থেকে যে সাপোর্টগুলোর বিষয় আসে, যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি তাহলে তাদের সবগুলো দিক, বিশেষ করে তারা তথ্য প্রযুক্তির দিক থেকে আজকে পৃথিবীর শীর্ষ পর্যায়ে। সেক্ষেত্রে আমাদের দেশে একদিকে নবনির্বাচিত সরকার, তাদের একটা বড় চ্যালেঞ্জ তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সামনের দিকে এগানো, এবং আর একদিকে অর্থনীতির একটা ব্যাপার থেকে। চ্যালেঞ্জটা কেন হবে? আমাদের সরকারে যারা আছেন তারা তো এর মধ্যেই বেড়ে উঠেছেন। আমাদের যে প্রযুক্তির যে সম্ভাবনা তৈরি হয়েছে, এক্সপার্টাইজগুলো তৈরি হয়েছে, ওনারা তো আমাদের সাথেই ছিলেন। বিষয়টা এরকম, আপনি কতবার চীনে গিয়েছেন আমি জানি না, আমি অনেকবার চীনে গিয়েছি। তো ওদের ওখানে যাওয়ার পরে ওদের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে মনে হবে যে রাত আর দিন। এর কারণ হলো ওরা সব দিক থেকে অ্যাডভান্টেজে আছে, যেটা আমরা এখনও ওভাবে যেতে পারি নাই, তবে আমরা পারবো ইনশাল্লাহ, আশাবাদী। তো সেক্ষেত্রে আমরা ওদের সাথে কম্পেয়ার করব না, তবে এতটুকু বলতে পারি হয়তো সময়ের দাবিতে বা সময়ের পরিবর্তনে আমরা ওদের চেয়ে ভালোও করতে পারি, কারণ সম্ভাবনা কিন্তু শেষ হয়ে যায়নি। আর বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন তাহলে আমি আমার জায়গা থেকে বলতে পারি যে তথ্য প্রযুক্তিকে যদি আমরা সম্পূর্ণরূপে কাজে লাগাতে পারি, কারণ পৃথিবী পরিবর্তনশীল, আর এই পরিবর্তনশীলের পিছনে সবচেয়ে বেশি কাজ করে কিন্তু তথ্য প্রযুক্তি। এবং এই একবিংশ শতাব্দীতে এসে আমরা যদি তথ্য প্রযুক্তিকে পরিপূর্ণ কাজে না লাগাই তাহলে সেক্ষেত্রে আমার মনে হবে যে এটা আমাদের দেশের জন্য, আমাদের সবার জন্য এটা একটা গ্যাপ থেকে যাবে। এই জায়গাটায় সরকারের আরও সুদৃষ্টি দেওয়া উচিত। বিশেষ করে আমাদের দেশে তথ্য প্রযুক্তি খাতটা, মানে আইসিটি ডিভিশন এবং ট্যুরিজম যে খাতটা আছে, এই দুইটা খাতে কিন্তু এখন পর্যন্ত ঘাটতি খাত। ঠিকভাবে আমরা আমাদের সম্ভাবনাগুলোর জায়গাগুলো এখনও বের করতে পারিনি। যেমন আমি যদি উদাহরণ হিসেবে বলি, স্বাস্থ্য খাতেও কিন্তু আমরা অনেকটা পিছিয়ে আছি। আমি আবারও আপনার কাছে ফিরে আসবো। আমি এখন একটু ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম, আপনার কাছে জানতে চাইব, যেহেতু একজন পরিবেশবিদকে আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি, এই যে মাত্রই ঢাকায় যে এত জলাবদ্ধতা, একেবারে প্রায় ডুবেই গেছে। চিটাগংয়ে কিছুদিন আগে আপনি বোধহয় জানেন জরুরি অবস্থা সেখানে জারি করা হয়েছে এবং খুবই ভয়ঙ্কর অবস্থা। আসলে এই যে পরিবেশের জায়গাটায় আমরা কেন উন্নত হতে পারছি না? ভৌগোলিক যে অবস্থান আমাদের বাংলাদেশ, আমরা একদম সমুদ্র উপকূলে আমরা বসবাস করছি, একটা দেশ, বঙ্গোপসাগরের পাশেই আমাদের দেশটা। আমরা মৌসুমি যে জলবায়ু যেটা বলি, আমাদের দেশে মৌসুমি জলবায়ু সাধারণত আসলে এই যে
জুলাই, আগস্ট, জুন এখানে যে শুরু হয় যে বর্ষা মৌসুমটা, বন্যা তো এর আগেও হয়েছে, 88-র বন্যা হয়েছে, আমি 98-র বন্যার সময় ছিলাম চিটাগং। বন্যাটা আসলে একটা, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সামান্য বৃষ্টিতেও তো জলাবদ্ধতা তৈরি হচ্ছে, সেই জায়গাটা থেকে বেরোতে পারছি না। এটা আমি একদম সংক্ষিপ্ত আকারে বলতে পারি, সেটা হচ্ছে আমাদের পানি সরে যাওয়ার যে ড্রেনেজ সিস্টেম, আমাদের ড্রেনেজ সিস্টেম কিন্তু আমরা এত ডেভেলপ এখনও করতে পারি নাই। এই ঢাকা শহরে আপনার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা যেটা হয়, এখানে আরেকটা জিনিস আছে দেখেন, পরিবেশের সাথে সাথে বলি, আমাদের যে ড্রেনেজ সিস্টেম আছে সেটা সঠিক কিছুটা আছে বলতে পারি, আরও বাড়ানো দরকার। কিন্তু আমাদের যে পলিথিনের ব্যবহার, আপনি জানেন বোধহয় যে একসময় পলিথিন বন্ধ ছিল, কিন্তু এই পলিথিন আসার পরে হাজার হাজার টন পলিথিন কিন্তু ড্রেনেজ সিস্টেমে চলে যাচ্ছে। প্রত্যেকটা শহরে আমাদের যে ড্রেনেজ সিস্টেমটা আছে এটাকে অনেক ডেভেলপ করতে হবে। আমরা সেই আদি যুগে আছি। আমি বলি, শুধু যদি বলি, আপনার ম্যান একই আছে, আপনার রোড একই আছে। 20 বছর আগে যে রোড ছিল আপনি ঢাকা শহর দেখেন, এখন কোনো রোড বাড়াতে পারছে না। বজ্র নিষ্কাশন কিন্তু একটা শহরের সবথেকে বড় জিনিস, যেটা ঢাকা শহরের ল্যাকিংস আছে অনেক, এটাকে ডেভেলপ করতে হবে। তাহলে এই নিষ্কাশনটা তো হতে পারলে কিন্তু আমাদের জলাবদ্ধতা অনেক কমে যাবে, অনেক অংশে। এর আগেই তো হয়েছে, এখন আমাদের এই দিকে নজর দিতে হবে জলাবদ্ধতা দূর করার জন্য। এটা আমি মনে করি সরকারের দ্রুত এই আমাদের নগরবিদদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। কর্নেল অবসরপ্রাপ্ত রিয়াজুল ইসলাম, আপনার কাছে বর্তমান বিশ্ব ব্যবস্থাকে আসলে আপনি কিভাবে দেখছেন? এটা কি এক মেরুকেন্দ্রিক বিশ্ব থেকে বহু মেরুকেন্দ্রিক একটা বিশ্বে রূপান্তরিত হচ্ছে? আসলে এই পরিবর্তনে বাংলাদেশের জন্য সুযোগ কতটুকু আছে এবং ঝুঁকির জায়গাগুলো কোথায়? ভূ রাজনীতিতে বিশ্বে একটা ব্যাপক পরিবর্তন এসছে। এখানে বিশেষ করে ইউক্রেন ওয়ার এবং ইরান যুদ্ধ যেটা রিসেন্টলি হলো, এই প্রেক্ষাপটে ইউএসের যে বর্তমান অবস্থানটা, এটা কিছুটা পূর্বে যে ইউনিপোলার ওয়ার্ল্ডের একটা যে পাওয়ার পজিশন ছিল, এটার একটা ব্যাপক পরিবর্তন এসছে। এবং এটাও খেয়াল করেছেন যে ইরান, যেটাকে ইউএসএ মনে করেছিল যে এটা হয়তো 1 মাস বা 2 মাসের একটা বিষয় হবে, যাকে ইরাকের মতো দখল করে বা একটা রাষ্ট্রকে ডিস্টেবিলাইজ করে ফেলা সম্ভব হবে, কিন্তু 6 মাসে সেটা সম্ভব হয়নি। সো এর প্রেক্ষিতে আরব কান্ট্রিগুলোর মাঝেও যে ইউএসের উপরে যে একটা ডিপেন্ডেন্সের একটা প্রচলন ছিল, এটা অনেকটা কমে এসছে। আর স্বাভাবিকভাবেই বিশ্বে এখন ছোট ছোট যেসব রিজিনাল পাওয়ার আছে, তাদেরও ইউএসএ বা সুপার পাওয়ারগুলোর উপর যেই নির্ভরতা, এটা অনেকটা কিন্তু পরিবর্তনের অবকাশ এসছে। রিসেন্ট যে স্টাডিটা আছে, ইরান অ্যান্ড ইউএসএ যে ক্রাইসটা, এটা কিন্তু আমাদের একটা রিজিনাল সুপার পাওয়ার পাকিস্তান মিডিয়েট করেছে। অথচ বছর দেড়েক আগেও কিন্তু পাকিস্তান অতটা প্রো ইউএসএ ছিল না, রাদার ভারতের সাথে ইউএসএর গুড রিলেশন ছিল। কিন্তু গত 1.5 বছরে বিশেষ করে ভারত পাকিস্তানের যে এয়ার ওয়ারটা হলো, এরপর থেকে ডিনামিক্সটা পুরো চেঞ্জ হয়ে গেল। আপনারা খেয়াল করেছেন যে মার্শাল মুনিরকে হোয়াইট হাউসে লাঞ্চের জন্য ইনভাইট করা হলো, যেটা হচ্ছে গিয়ে বলা যায় যে একটা ইতিহাসের প্রথম ব্যাপার একটা। এই রিজিনাল পয়েন্টে বলবো, রিজিনাল পাওয়ারগুলো একটা পরিবর্তিত পাওয়ারে চলে এসছে। এখন আপনি যেটা বললেন যে রিজিনাল পাওয়ার, বাংলাদেশ অ্যান্ড সুপার পাওয়ার, এক্ষেত্রে বাংলাদেশ পলিটিক্যাল একটা বিষয় আছে, বর্তমান সরকারের বিষয় আছে, এবং আমাদের সরকারের বিভিন্ন সময়ের যে একটা ভিশন থাকে, এর উপর একটা বিষয় আছে। তো বর্তমান সরকার যেটা করছেন, আমি মনে করছি যে এক কেন্দ্রিক ভারসাম্যে যাচ্ছেন না। বর্তমান সরকার দুদিক দিয়ে, যেটা আমাদের ফরেন পলিসিতে আছে, ম্যালাইজ টু নান, এই পয়েন্টটা আমি বলবো ফোকাস দিয়েছে যে সকলের সঙ্গে বন্ধুত্ব, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারোর সঙ্গে বৈরিতা নয়। তো আমরা এখন এতদিন হয়তো একটি দিকে ধাবিত ছিলাম, এখন বর্তমানে আমরা দুপাশকেই ব্যালেন্স করে আগানোর চেষ্টা করছি। এবং এটাও খেয়াল রাখতে হবে, ইকোনমিক গ্রোথের জন্য শুধু এক কেন্দ্রিক হলে কোনো দেশের জন্যই ভালো নয়, এটা ডিপ্লোম্যাটিক প্ল্যাটফর্মে এবং ইকোনমিক প্ল্যাটফর্মেও। সো বর্তমানে যে আমরা চায়না বলি বা আমাদের পার্শ্ববর্তী দেশ বলি, এটাকে ব্যালেন্স করে আগাচ্ছে, এটা বলবো একটা ফোরসাইটের। কিন্তু আমরা কি পারছি পুরোপুরিভাবে আগাতে, ব্যালেন্স করে আগাতে? আমি আপনার কাছে আবারও ফিরে আসব। আমি একটু ঘুরে আসি অধ্যাপক ডক্টর তাইফ সাদাতের কাছ থেকে। দক্ষিণ এশিয়ার বর্তমানে সবচেয়ে বড় কৌশলগত প্রতিযোগিতা আসলে কোনটি? শিক্ষা খাতের একজন কর্মী হিসাবে যেটা আমি মনে করি, সেটা হলো সব প্রবলেমের গোড়া, যেটা যদি আমরা খুঁজতে যাই রুট, সেটা হলো আমাদের শিক্ষার, নৈতিক শিক্ষার অভাব
প্রপার শিক্ষার অভাব। আপনি যে কোনো জিনিসে যান, আপনি যদি আইটিতে যান, আপনি দেখবেন যে হয়তো সে খুব দক্ষ, মানে সে একজন আইটি প্রফেশনাল, কিন্তু দেখা যাচ্ছে যে সে অফিসে হয়তো ফাঁকি দিচ্ছে, সে হয়তো কাজ না করে সে ফেসবুক দেখছে বা কিছু করছে। আমি জানি না উনি এটা ফেস করেন কিনা, অনেকে ফেস করেন। উনি পলিথিনের কথা বললেন, এই যে পলিথিনটা যে কোনো জায়গায় ফেলা যাবে না, বা কলার খোসাটা যে কোনো জায়গায় ফেলা যাবে না, আপনি যত ভালোই ড্রেনেজ সিস্টেম করেন, আমি যদি বাসার তোষক এরকম করে ড্রেনের মধ্যে ফেলে দিই, আপনি কোন ড্রেনেজ সিস্টেম দিয়ে এটা আটকাবেন? তো এই নৈতিক শিক্ষার কথা জায়গাটাতে আসলেই কি আমাদের সব সমস্যার সমাধান হবে? অ্যাবসলিউটলি, এইটা আমি মনে করি। কারণ কি, এখন আমি ধরেন যেহেতু আমেরিকাতে একটা ইউনিভার্সিটিতে আমি প্রফেসর হিসেবে আছি, ওইখানে আমার থাকা হচ্ছে, পাশাপাশি বাংলাদেশের একটা ইউনিভার্সিটিতে আমি পরিচালক হিসেবে আছি। আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় 20 বছরের উপর আমি অ্যাক্টিভলি কাজ করছি, এবং আমার পরিবার 3 জেনারেশন ধরে কাজ করছে আপনার কলেজ শিক্ষায়। থেকেও কি এবার এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে? আমি সেটা নিয়ে একটু পরে বলছি, আমার কলেজ ইউনিভার্সিটি। ও আচ্ছা, আপনার সো তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের আগের জেনারেশনও যা ফেস করেছে, আমরাও তাই ফেস করছি। এবং এই যদি মোরাল যে ভ্যালুসগুলো, এগুলো যদি আমরা ডেভেলপ না করতে পারি ছোটোবেলায়, তাহলে এটা আমাদের পরের জেনারেশন ফেস করবে। আমি জাস্ট একটা কথা বলি, ধরেন এখনও আমাদের দেশের বাপমারা এই রেজাল্টের উপর বেশি ফোকাস করে। তারা কোশ্চেন পেপার টাকা দিয়ে হলেও নিয়ে এসে বাচ্চাকে দেয়, যাতে করে বাচ্চা ভালো রেজাল্ট করে। তা ওই বাচ্চা কোনোদিন তার প্যারেন্টসকে কি সম্মান করবে? তো যেই বাচ্চা তার প্যারেন্টসকে সম্মান করবে না, সে তার দেশকে সম্মান করবে কিভাবে? আর এভাবে যদি আপনি কালেকটিভলি ধরেন, যদি 10, আমাদের তো অনেক মানুষ এই দেশে, প্রায় 20 কোটি এরকম মানুষ। কি কোনো ঘটনা আমরা এর মধ্যে শুনেছি, প্রশ্ন ফাঁস হওয়ার বা এই ধরনের কোনো কিছু? মানে এখন শুনছি না, ধরেন 2 বছর আগে শুনেছি। 2 বছর আগে তো অটোপাসই ছিল আমাদের দেশে, জি, জি। এবং অটোপাসে যে আমাদের কত বড় সর্বনাশ করে দিয়েছে। তাহলে এই যে আমি আপনাকে যে জিনিসটা জানতে চাচ্ছিলাম, যে এশিয়ার যে কৌশলগত যে পরিবর্তনটা হচ্ছে, সেই প্রতিযোগিতায় আসলে বাংলাদেশ কতটা মানে নিজের স্টেবিলিটি ধরে রাখতে পারবে? আমি শুধু আমাদের বা এখন যিনি sustainability র জায়গাটা? মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী আছেন, ববি আজাদ সাহেব, কিছুদিন আগে উনি একটা কথা বলেছেন এটা নিয়ে, যেটা আপনি দক্ষিণ এশিয়া বলছেন। উনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বলেছেন যে আমাদের গ্রেড 12, দ্যাট মিনস হলো এইচএসসি, সিঙ্গাপুরের ক্লাস 6-এর সমান। ঠিক আছে, যদি বাংলাদেশের গ্রেড 12 সিঙ্গাপুরের 6-এর সমান হয়, তাহলে যখন আপনি এটাকে কম্পেয়ার করবেন আমেরিকার শিক্ষা ব্যবস্থার সাথে, এটা গ্রেড 1-2-তে চলে আসতে পারে। আমি জাস্ট কম্পেয়ার করে বলছি। তা আমরা কোথায় আছি এটা কিন্তু আমরা জানি, বুঝি, কিন্তু উটের মতো আমরা ঝড়ের মধ্যে কি করছি, আমাদের মুখটা বালির মধ্যে দিয়ে রেখেছি। সব সমস্যার সমাধান হতে পারে যদি ছোটবেলা থেকে আমরা ভালো টিচার নিয়োগ করতে পারি, ঠিকভাবে বাচ্চাদেরকে মোরাল যে ভ্যালুসগুলো এগুলো শিখাইতে পারি, তাহলে একমাত্র জাতিগতভাবে আমরা উন্নতি করতে পারবো। এটা আমি মনে করি একজন শিক্ষা খাতের কর্মী হিসেবে। জি জি, আমি আসবো আবার আপনার কাছে। আমি আবার একটু যেতে চাই লায়ন সাইফুল ইসলাম সোহেল আপনার কাছে। এই যে আমরা কথা বলছিলাম যে একটি সফল অর্থনৈতিক করিডোর পরিচালনা করার জন্য যদি একটা করিডোর তৈরি হয়, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশ, চীন, মায়ানমার, আমরা জানি যে একটা বৈশ্বিক একটা পরিবর্তন আছে। যদি এই করিডোরটা তৈরি হয়, তাহলে মানে আপনি কি একটু আমাকে পরিষ্কার করবেন যে এই পরিচালনার জন্য আমার যে মানব সম্পদ, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, সেই জায়গাটায় আমরা কতটুকু প্রস্তুত আছি? আমাদের দেশে কিন্তু মানব আছে, হ্যাঁ, মানুষ আছে প্রায় আমরা 20 কোটির উপরে। কিন্তু এটাকে আমরা যতদূর সম্ভব সবাই মিলে আখ্যায়িত করি এটা অভিশাপ। কিন্তু এটাকে যদি আমরা মানব সম্পদে রূপান্তর করতে পারি, আর সেখানে যদি সাপোর্টিং হয় আইটি সেক্টরটা, অর্থাৎ তথ্য প্রযুক্তি, তাহলে কিন্তু আমরা প্রথমেই এক ধাপ এগিয়ে গেলাম। এরপরে খেয়াল করেন, আমরা এই মানুষটাকে সম্পদ হিসেবে কিভাবে আমরা তৈরি করতে পারি, সেটাই আমি বলতে চাচ্ছি। দেখেন, আমরা যখন দেশের মধ্যে আছি তখন আমরা রাস্তা পারাপার মানি না, আমরা রোডের সিগন্যাল মানি না, আমরা ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলবো এটা মানি না। কিন্তু এই আমরাই যখন আবার বিদেশ যাচ্ছি তখন কিন্তু ওখানে প্রত্যেকটা সেক্টর আমরা মেনে চলতেছি। তার মানে এখানে পার্থক্যটা কোথায় তৈরি হলো? এখানে পার্থক্যটা তৈরি হলো আমাদের দেশে আইন আছে, সঠিক প্রয়োগ নাই, আর ওদের দেশে আইনও আছে, সঠিক প্রয়োগও আছে। প্রয়োগটা একেবারে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেককে করতে হবে। যারা আইনানুগ সংস্থার দায়িত্বে আছেন তাদেরকেও করতে হবে, আমরা যারা মানবো আমাদেরকে এটা মানতে হবে। দুই সেক্টরকে এটা কিন্তু অবশ্যই মানে পর্যাপ্ত মূল্যায়ন করতে হবে। তো আমি আসলে ওদিকে যাব না, আমি তথ্য প্রযুক্তি নিয়ে কিছু কথা বলতে চাই এই কারণে যে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা দেখেছি, বাংলাদেশে একটা ব্যাপক পরিবর্তন আসতে পারে যদি আমরা সবাই মিলে তথ্য প্রযুক্তি জিনিসটা কি বোঝার চেষ্টা করি এবং এইটার উপরে যদি আমরা কিছুটা ডিফেন্সি তৈরি করতে পারি। দেখেন, আমি ইতিমধ্যে লক্ষ লক্ষ উদ্যোক্তা তৈরি করতে সক্ষম হয়েছি। একটু চিন্তা করেন, এটার পিছনে ব্যাকহ্যান্ডে কাজ করতেছে কে? তথ্য প্রযুক্তি।
আজকে আপনি দেখেন একটা সময় কিন্তু সারা পৃথিবী নিয়ন্ত্রিত হতো বা সারা পৃথিবী কিন্তু অগ্রসর হতো আপনার ইন্ডাস্ট্রিয়াল জোন থেকে। এটা কিন্তু এখন পুরোপুরি পরিবর্তন। এখন কিন্তু সেখানে ইন্ডাস্ট্রিয়াল জোন নাই, এখন কিন্তু ইনফরমেশন জোন কাজ করতেছে। যদি এটা আপনি আরও উদাহরণ চান, আমি এক কথায় বলবো, আপনি মোবাইলটা হাতে নেন, আপনি মোবাইলটা হাতে নিলে সেই কাজী নজরুল ইসলামের কিন্তু একটা লাইন চলে আসে, সারা পৃথিবীকে দেখবো আমি হাতের মুঠোয় করে। তার মানে এইটা কিন্তু উনি বলে গেছে অনেক আগে, বাট সেইটার বাস্তবায়ন কিন্তু আমরা এখন দেখতেছি যে একটা ফোন হাতে থাকা মানে সারা পৃথিবী আমার হাতের মুঠোয় থাকা। এখন ফোনটার মধ্যে আপনি তাকান, দেখবেন ফোনটার মধ্যে ছোট ছোট অ্যাপস, আলিবাবা অ্যাপস, অ্যামাজন অ্যাপস, তারপরে আপনার এয়ারবিএনবি অ্যাপস, এই জাতীয় বা বুকিং.com অ্যাপস, এই জাতীয় যে অ্যাপসগুলো আছে আজকে কিন্তু তারা সারা পৃথিবী রাজত্ব করতেছে। এর কারণ কি? এর কারণ হলো তথ্য প্রযুক্তির একেবারে মূল একটা পার্ট হলো আইডিয়া, আর এই আইডিয়াগুলোই কিন্তু তারা কাজে লাগাচ্ছে। তো এই আইডিয়াগুলোকে যদি কাজে লাগানো যায় তাহলে একটু দেখেন, একটা আইডিয়া কিন্তু একটা কান্ট্রি না সারা পৃথিবীকে চেঞ্জ করতে পারে। তো ওই জায়গা থেকে আমি যেটা করেছি, আমি অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, আমি একটা আইডিয়া বাংলাদেশে ডেভেলপ করেছি। যেই আইডিয়াটা হলো যে সাধারণত বড় বড় প্রতিষ্ঠানগুলো যেখানে একটা সার্ভিস নিয়ে কাজ করে, সেখানে আমি অতিথির যে অ্যাপসটা করেছি সেই অ্যাপসটায় কিন্তু 6টা সেক্টর নিয়ে কাজ শুরু করেছি: অ্যাপার্টমেন্ট, হোটেল, রিসোর্ট, শেয়ার্ড রুম, ট্রান্সপোর্ট অ্যান্ড হলো আপনার আমাদের এটাকে কি বলে, কনভেনশন। এবং আমি চিন্তা করেছি এই সেক্টরগুলোতে টোটাল ডে বাই ডে, যেহেতু প্রত্যেকটা মানুষ এই সার্ভিসগুলো নিডেড, এখানে 40টা সার্ভিস অ্যাড করবো। আর একটা মানুষ যদি ঘরের মধ্যে তার ফোনে 40টা সার্ভিস পায় তাহলে কিন্তু হ্যাঁ, সে কিন্তু দিনের শেষে হ্যাপি এবং সে কিন্তু এখানে লাভবান হচ্ছে। আর পাশাপাশি আমি যেটা করেছি, একটা নেটওয়ার্ক এখানে কাজে লাগিয়েছি। কেন? কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি খেয়াল করে দেখবেন বিশাল একটা জনগোষ্ঠী আছে, প্রথমত বেকার, তাদের কর্মসংস্থান নাই, দ্বিতীয়ত তারা আয়ের দিক থেকে পিছনে আছে। তো আমি চিন্তা করলাম যদি একটা জনগোষ্ঠীকে কর্মসংস্থানের মধ্যে নিয়ে আসা যায়, যেটা এই গভর্নমেন্টের প্রথম কমিটমেন্ট কি, তারাও চাচ্ছে এমপ্লয়মেন্ট তৈরি করতে। আপনি শুনলে খুশি হবেন, সারা বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু আমার 10,000 কিন্তু এসএম আছে, সেলস ম্যানেজার, যারা এমপ্লয়মেন্ট। অসংখ্য ধন্যবাদ সাইফুল ইসলাম সোহেল, আপনার খুবই মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করেছেন। আমি এবার একটু ফিরে আসি ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম আপনার কাছে। আপনাকে যদি আমি বলি যে আপনি যদি সরকারের নীতি নির্ধারকদের কাছে একটি মাত্র পরামর্শ দিতে চান পরিবেশ নিয়ে, এবং এই যে আমরা যেই ব্যাপারটা নিয়ে পরিবেশের কথা বলছিলাম, পরিবেশ বান্ধব, সেটা কি হতে পারে? পলিউশন তো আসলে আমাদের দেশের সবচেয়ে বড় হচ্ছে ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, নয়েজ পলিউশন। এগুলো যদি এক একটা সেক্টরে বলি, আপনি ওয়াটার পলিউশন যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলি আপনাকে, আমি যখন পিএইচডির কাজ করি না ইয়েতে আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, তখন আমি প্রায় 150 যে আমাদের কলকারখানাগুলো আছে গার্মেন্টস সেক্টর, ওদের প্রত্যেকটা ডাইং ফ্যাক্টরি থাকার কথা। ডাইং ফ্যাক্টরিতে তাদের ওয়াটার পিউরিফিকেশনের জন্য ওদের ওয়াটার প্ল্যাটফর্ম থাকে, ইটিপি প্লান্ট যেটা বলি, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট। কিন্তু আমি একবার দেখলাম যে 125-টির উপরে আমি সার্ভে করে দেখলাম যে 120টারও নাই। ইটিপি প্লান্ট আছে কিন্তু তারা ইটিপি প্লান্ট ইউজ করে না। তাহলে দেখা যাচ্ছে ডাইং ফ্যাক্টরিতে যে সমস্তগুলো আমাদের ক্যাডমিয়াম, ব্রোমিয়াম, আমাদের আর্সেনিক, এই যেগুলো যাচ্ছে, যে ওয়াটার থেকে যাচ্ছে, ওয়াটারে তারা যে ডিসচার্জ করছে বিষাক্ত যে জিনিসপত্রগুলো দেখেন, এগুলো যাচ্ছে এই সাভারের যে ছোটোখাটো নদী নালা আছে, যে কোনো জায়গায় প্লেন ল্যান্ডে যাচ্ছে, এগুলো আস্তে আস্তে এটা তো আছেই। আমি বলি আপনাকে যে এইটা যখন একেবারে বটম লেভেলে যাচ্ছে, এই পানিটা বটম লেভেলে যাচ্ছে, তাহলে বটম লেভেলের পানি কিন্তু পলিউটেড হয়ে যাচ্ছে। আবার ওইটাই আমরা কিন্তু টিউবওয়েলের মাধ্যমে খাচ্ছি। তাহলে কী হলো? আমি ইনডিরেক্টলি আমার এইটা যাচ্ছে, যেটা আর্সেনিক, আমার মাটির নিচে থেকে আমি খাচ্ছি। আমার ইয়েতে আমি বলেছিলাম একবার, গভর্নমেন্টসকে একবার আমি নোটিফিকেশন করছিলাম যে আমি অ্যাট দ্যাট টাইম আমি সরকারি চাকরি করি, আমি ফুড মিনিস্ট্রিতে ছিলাম, আমি ডিসি ফুড ছিলাম নারায়ণগঞ্জে। তো আমি লিখিত দিলাম যে আসলে আফটার 10 years to 15 years পরে এই যে আমরা পানি খাচ্ছি, এটাতে আমাদের ইন্টেস্টাইনটা নষ্ট হবে। 20 থেকে 30% লোকজন। খুবই মূল্যবান বক্তব্য ছিল। আমি আশা করি যদি আমাদের সরকারের মধ্য থেকে, যদি নীতি নির্ধারকদের মধ্য থেকে কেউ শুনে থাকেন, অবশ্যই এই ব্যাপারে পদক্ষেপ নেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এবার একটু ফিরে আসতে চাই কর্নেল রিয়াজুল ইসলাম আপনার কাছে। আমি একটু মিয়ানমারের মতো এই যে একটা এত বড় একটা সংকট বাংলাদেশের জন্য কেবল সীমান্ত সমস্যা নাকি, এটা ভূ রাজনৈতিক একটি চ্যালেঞ্জও আছে। পাশাপাশি আমি একটু আপনার কাছে আবার এটাও জানতে চাইবো, ভারত বাংলাদেশের দিকে
যে একটা মানে কৌশলগত দৃষ্টিভঙ্গি আছে, আসলে এটা কি পজিটিভ না নেগেটিভ হচ্ছে? মায়ানমার আমাদের প্রতিবেশী, ভারত আমাদের প্রতিবেশী, আর বর্তমান ভূ রাজনৈতিক যে কন্ডিশনটা আছে এখানে চায়না একটা বড় প্রভাব রয়েছে। আমাদেরকে চায়নার অবস্থান এবং বর্তমান বিশ্বে তাদের যে প্রতিপত্তি এটাকে স্বীকার করে নিতেই হবে। এখন বাংলাদেশ এমন একটা জিও পলিটিক্যাল এবং জিও স্ট্র্যাটেজিক্যাল পজিশনে আছে যেটা একপাশে আমাদের ভারত রয়েছে, চায়নাও রয়েছে, পরোক্ষভাবে ইউএসের একটা বড় প্রতিপত্তি তো রয়েছেই, আর বর্তমানে নতুন যে একটা অবস্থা দাঁড়িয়েছে মায়ানমার ইস্যু, স্পেশালি হচ্ছে রাখাইন স্টেটটা। এখন এই রাখাইন স্টেট আমাদের যে বর্তমানে লাস্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চায়না ভিজিটে গেলেন, সেখানে অন্যান্য ট্রিটিগুলোর সাথে যেটা বিশেষ আলোচিত ছিল সেটা হচ্ছে বাংলাদেশ চায়নার যে ইকোনমিক করিডোরটা। জি, সো ইকোনমিক করিডোরটা নিশ্চিতভাবে যদি আমি এক বাক্যে বলি, ইকোনমিক পয়েন্ট ইজ ভেরি ভায়াবল এবং ভেরি ফ্রুটফুল ফর আস, কিন্তু এটার সাথে আরও কিছু বিষয় রয়েছে যেটা চিন্তার অবকাশ রয়েছে। বর্তমান মায়ানমারে আমরা জানি যে 7টা স্টেট আছে, এর মধ্যে রাখাইন স্টেট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, জিও স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট এবং আনফর্চুনেটলি পলিটিক্যালিও ইম্পর্টেন্ট। সো এটার কিন্তু আবার একটা লম্বা সিশোর রয়েছে, যে সিশোরের মধ্যে যেখান থেকে আপনার কুনমিং পর্যন্ত একটা পাইপলাইন রয়েছে। এই পাইপলাইনের ব্যাপারে চায়নার বিশেষ একটা ইন্টারেস্ট আছে, আর অপরদিকে আবার চায়নার সাথে পরোক্ষভাবে যে আরাকান আর্মি আছে তাদেরও একটা পরোক্ষ রিলেশন রয়েছে, অনস্বীকার্য। এখন বাংলাদেশের সাথে এই আমরা যে ইকোনমিক করিডোরের কথা বলছি, সো এই রোডের একটা বড় একটা অংশই হচ্ছে গিয়ে রাখাইন স্টেটের মধ্য দিয়ে। এখন রাখাইন স্টেটে যে আরাকান আর্মি আছে তারা একটা অনেকটা ডিফ্যাক্টো স্টেজে আছে। বাংলাদেশের যদি আমি ডিপ্লোম্যাটিক পয়েন্টে জিজ্ঞেস করি, এই মুহূর্তে কিন্তু এই আরাকান আর্মি কিংবা ওদের যে গভর্নমেন্ট যেটাকে বলে ইউএলএ, ইউনাইটেড লিগ অফ আরাকান, তাদের কিন্তু আন্তর্জাতিক কোনো স্বীকৃতি নেই। আমাদেরকে এমন একটা, যেহেতু জিও পলিটিক্যালি এবং জিও স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশের লোকেশনটা একটা ক্রস রোডের মাঝখানে, চায়নাও রয়েছে, ইউএসের ইন্টারেস্ট রয়েছে, আবার আমাদের স্থায়ী স্থায়ী নেইবার হচ্ছে ভারত। সো সেই পয়েন্টে চায়নার অবশ্যই কনসার্ন আছে রিগার্ডিং বাংলাদেশের চায়নার প্রতি যে একটা করিডোর করছে, চায়নার ভারতের অবশ্যই একটা কনসার্ন রয়েছে, কিন্তু বাংলাদেশকে শুধুমাত্র একটি কনসার্ন বা একটা দিকে ঝুঁকে থাকলে হবে না। আমাদেরকে এমন একটা অবস্থানে আসতে হবে যেন আমরা দুদিকেই ব্যালেন্স করে চলতে পারি ফর গ্রেটার ইন্টারেস্ট অফ দি ওন কান্ট্রি। তো ভারতের যে বিষয়টা, ভারতের কনসার্ন আছে, কনসার্নের মধ্যে যে কটা বিষয়, একটা হচ্ছে গিয়ে আঞ্চলিক তাদের যে ডমিনেশন, সেটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আপনারা হয়তো জানেন যে ইন্দো প্যাসিফিক থেকে ইন্দো ওয়ার্ডটা বাদ পড়ে গিয়েছে, এটা একটা বড় বিষয়। তার উপরে নর্থ ইস্টের যে সিকিউরিটি ক্রাইসিস, এটাও একটা বড় বিষয় ফর ইন্ডিয়া। সো এখানে বাংলাদেশের একটা বড় ভূমিকা আছে। এই জন্য ভারত বাংলাদেশের সাথে এই যে পরিবর্তনটা, বাংলাদেশের সাথে ভারতের একটি গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয় রয়েছে। জি, যেতে চাই কাজী তাইফ সাদাত আপনার কাছে। আপনি একটু আগে বলছিলেন স্টুডেন্টদের নৈতিকতা নিয়ে, কিন্তু আমি আপনার কাছে জানতে চাইব বর্তমান ভূ রাজনীতিতে তথ্য প্রযুক্তির নতুন ধরনের যে কৌশলগুলো তৈরি হচ্ছে, এটা কি অস্ত্রে পরিণত হচ্ছে আমাদের জন্য? আমাদের বাচ্চারা আসলে এটা কিভাবে নিচ্ছে? বাংলাদেশে মানুষজন আইন মানে না, মানে আমরা এখানে ওটা বিভিন্ন জিনিস ফেলি, কিন্তু আবার একই দেশে কিন্তু আপনি দেখেন ক্যান্টনমেন্টে যদি আমরা ঢুকি, আমরা কিন্তু ঠিকই সব সিগন্যাল মানছি, ঠিকই মানে আমাদের স্পিডটা মেনটেন করে চলছি। তার মানে কি আমরা শক্তের ভক্ত, সারা পৃথিবী তাই। সো দেশটা চালাতে হবে এইভাবে শক্ত হাতে, তাহলেই একমাত্র আমার মনে হয় যে দেশটা ঠিকভাবে চলবে। আপনি দেখেন সিঙ্গাপুর একটা ছোট্ট একটা দেশ, এটা পানি পর্যন্ত নেয়, মালয়েশিয়া থেকে আসে ওদের পানিটা, কোথায় চলে গেছে? আমরাও এত সুন্দর একটা জায়গায় আমাদের অবস্থান, আমাদের দেশটা একদম সেন্টারে। আমাদের মানুষগুলোকে যদি আমরা ঠিকভাবে পড়াতে পারতাম, ঠিকভাবে যদি আমাদের মধ্যে সেই একাত্মতার বোধটা থাকতো, আমরা যদি ইউনাইটেডভাবে কাজ করতে পারতাম, আজকে আমরাও একটা সুপার পাওয়ার হতে পারতাম। ঠিক আছে, কিন্তু সেটা কবে হবে, কিভাবে হবে, হু নোজ। এটার জন্য সর্বপ্রথম আমার যেটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত অভিমত, সেটা হলো ছাত্র রাজনীতি বন্ধ করা দরকার। ছাত্রদের কাছে পড়াশোনা করা, এদের কাছে রাজনীতি করা না। এখন বিভিন্ন ধরনের লেজুর ভিত্তিক যেই, যেমন আমি আমেরিকাতে একটা ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, ওইখানে একটা কাউন্সিল আছে, তারা স্টুডেন্টদের ফেভারে কাজ করে, কোনো রাজনৈতিক দলের পক্ষে না। আমাদের দেশে এটা হওয়ার কারণে হয় কি, এটা আমরা সবাই জানি প্রবলেমগুলো কী হয়।
সো বেসিক আমাদের গোড়ায় যে প্রবলেমগুলো আছে এইগুলো যদি সলভ না করা হয়, দেখেন আপনার ক্লাসে যদি একজন ফার্স্ট হচ্ছে তাকে নিয়ে সারাদিন আমি আলোচনা করছি, আমি তো লাস্ট বয় থেকে যাব। আমার পাশে ইন্ডিয়া কী করছে, আমার পাশে মায়ানমার কী করছে, চীন কী করছে, এটা দেখে আসলে লাভ নাই। আমি কি করছি এইটা হলো আমার দেখতে হবে। জি, আর্জেন্টিনা ভালো ফুটবল খেলছে সেই জন্য আমি সারা রাত জেগে আছি, আর আমার ফুটবল টিম তারাও তো 11 জন আমি খেলছে। কিন্তু সেটাই বলেছি, প্রযুক্তি কিন্তু তৈরি হচ্ছে, রাইট, কিন্তু আমরা কিভাবে আমি গ্রহণ ওই করছি? পয়েন্টে আসছি যে প্রযুক্তির এই ওয়ার্ল্ডটা তো আসলে হলো মানে বাধাহীন। আমেরিকার একটা ছিল যে প্রযুক্তিটা ইউজ করছে, বাংলাদেশের ওই ছেলেটাও সেম জিনিসটা ইউজ করছে, এবং যে প্রপারলি ইউজ করছে সে কিন্তু দেখেন আমাদের দেশের অনেক ছেলে মেয়ে পৃথিবীর সেরা ইউনিভার্সিটিগুলোতে পড়ছে, সেরা প্রতিষ্ঠানগুলোতে চাকরি করছে। তার মানে কি তারা নিজেরা কিন্তু নিজেদেরকে সেভাবে তৈরি করেছে, তাদের সংখ্যা কিন্তু খুবই কম, পার্সেন্টেজ হিসাব করলে লেস দেন 5%। কিন্তু যারা করতে পারছে তারা কিন্তু ঠিকই চলে যেতে পারছে। কিন্তু সব কথা শেষ কথা হলো আমাদের আসলে নৈতিকতার জায়গাতে ঠিক রাখতে হবে, শক্ত হাতে দেশ চালাতে হবে। তাহলে কারণ এত মানুষ আপনি এভাবে করে যদি শক্ত হাতে না চালান, আপনি কখনো টিচারদেরও ঠিক মতো পড়াতে পারবেন না। ধরেন আপনি যদি একটা ইউনিভার্সিটি চালান, দেখবেন আপনার টিচাররা হয়তো আপনার ইউনিভার্সিটিতে একটা ক্লাস নিচ্ছে, পার্ট টাইম করছে আরও 3টা ইউনিভার্সিটিতে, কারণ আপনি শক্তভাবে ম্যানেজ করতে পারছেন না। আমরা আলোচনা থেকে আজকে যেটা স্পষ্টভাবে বুঝলাম যে বর্তমান বিশ্বে ভূ রাজনীতি, অর্থনীতি এবং প্রযুক্তি কোনোটাকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। বাংলাদেশের সামনে যেমন নতুন সম্ভাবনার দুয়ার উন্মুক্ত হয়েছে, তেমনি চ্যালেঞ্জও তৈরি হচ্ছে। আমরা আশা করি যে ভারসাম্যপূর্ণ কূটনীতি এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত স্বনির্ভরতা এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ এই পরিবর্তনশীল অবস্থায় অবশ্যই একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে। আজকে আমরা আমাদের সাথে থাকার জন্য দর্শকদেরকেও ধন্যবাদ জানাতে চাই। আমরা এখানেই শেষ করতে চাই চ্যানেল আই রাউন্ড টেবিল পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক পিএলসি। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী কোনো পর্বে, আমরা আলোচনা করব কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ধন্যবাদ সাথে থাকার জন্য।